ব্যারিকেড ভেঙে শাহবাগে সড়কে আন্দোলনকারীরা, কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। কুমিল্লায় আন্দোলনকারীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া, গুলি, টিয়ারশেল। সরকারও কোটা সংস্কার চায়, জানালেন জনপ্রশাসন মন্ত্রী। রাস্তায় না নেমে আদালতের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরকে ফলপ্রসূ বলছেন বিশ্লেষকরা। শর্তহীন ঋণ বন্ধুত্বের অনন্য দৃষ্টান্ত। ফেনী সোনাগাজীতেও রাজস্ব কর্মকর্তা এনামুলের অঢেল সম্পত্তি দেখে হতবাক স্থানীয়রা। ক্রোকের প্রক্রিয়া শুরু। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। সন্ধ্যা ৭টার ২১ সংবাদে প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারজানা আখি। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে: সংকুচিত হয়ে পড়ছে সংস্কৃতি চর্চা, বাড়ছে সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতার বিষবাষ্প, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার তাগিদ। কোটা সংস্কারের দাবিতে বাংলা ব্লকেড কর্মসূচির অংশ হিসেবে পুলিশের ব্যারিকেড ভেঙে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। বিকেল ৫টার দিকে মিছিল নিয়ে শাহবাগ মোড়ে আসেন তারা। শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সহকর্মীদের সঙ্গে নিয়ে মফিউর রহমানের রিপোর্ট। কোটা সংস্কারের দাবিতে বাংলা ব্লকেড কর্মসূচি নিয়ে বৃহস্পতিবার বিকেলে আন্দোলনকারীরা জড়ো হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে। পরে সেখান থেকে তারা মিছিল নিয়ে শাহবাগের দিকে যায়। পরে পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগের রাস্তায় অবস্থান নেয়। এতে শাহবাগ থেকে এলিফ্যান্ট রোড, বাংলা মোটর, মৎস্য ভবনগামী ও টিএসসিগামী রাস্তায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এদিকে সংবাদ সম্মেলনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানায়, আন্দোলনের নামে জনদুর্ভোগ সৃষ্টি করলে কঠোর অবস্থানে যাবে তারা। আমার দৃঢ় বিশ্বাস তাদেরও আমাদের প্রতি, দেশের আইনের প্রতি, সম্মানিত মহানগরবাসীর প্রতি সেই বিশ্বাস তারা রাখবে, সেই সম্মানটুকু তারা দেখাবে বলে আমরা দৃঢ় বিশ্বাস করি। তারপরেও যদি কেউ সে ধরনের জায়গা থেকে সরে যেতে চায়, দেশের প্রচলিত আইন তো আসলে কার্যকর, সেটি কার্যকর যে জায়গায় থাকার কথা সেই জায়গায় থাকবে। আন্দোলনকারীদের আদালতের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান ডিএমপির এই অতিরিক্ত কমিশনার। আমাদের সর্বোচ্চ আদালত থেকে যে নির্দেশনা এসেছে সেটি তাদের পক্ষে আছে। কাজে আন্দোলন যদি যৌক্তিকতা না থাকে তখন তো সেই আন্দোলন নিয়ে আসা উচিত না। সে কারণেই আমরা অনুরোধ করেছি যে তারা যেন আর এই কর্মসূচি তাদের সহকর্মীদের বা তাদের যারা সাথে যারা আছে তাদেরকে যেন জানিয়ে দেয়, যেন এটি না করার জন্য। মফিউর রহমান, ২১ টেলিভিশন, ঢাকা। কোটা সংস্কারের দাবিতে কুমিল্লায় বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত হয়েছেন ২০ জন। বিকেলে কেন্দ্রীয় কর্মসূচিতে অংশ নিতে ৫ শতাধিক শিক্ষার্থী ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোট বাড়ির দিকে অগ্রসর হতে চাইলে পুলিশের বাধার মুখে পড়ে। শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এতে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১০ রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় পুলিশ সহ ২০ জন আহত হন। শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনের সাথে সরকার একমত, কিন্তু নির্বাহী বিভাগ নয়, এর সমাধান হতে হবে আদালতে। বিচারাধীন বিষয়ে নির্বাহী বিভাগ হস্তক্ষেপ করতে চায় না সরকার। এমন অবস্থানের কথা জানিয়েছেন স্বরাষ্ট্র ও জনপ্রশাসন মন্ত্রী। মেধাবীরা আন্দোলন না করে নিজেদের যুক্তিতর্ক আদালতে পেশ করে সঠিক সমাধান বের করতে পারবে বলে মত তাদের। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। প্রতিবেশী দেশ তো বটেই, অনেক উন্নত দেশেও কোটা পদ্ধতি থাকে। তারপরও ২০১৮ সালে শিক্ষার্থীদের চাওয়াকে সমর্থন দিয়েছিল সরকার। ৫ জুন একটি রায় এসেছে আদালত থেকে, যদিও সেই রায়টির স্থগিতাদেশ দিয়ে ৪ সপ্তাহ সময় বেঁধে দিয়েছে উচ্চ আদালত। শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে ফেরার পরামর্শ দিয়েছেন প্রধান বিচারপতি, কিন্তু মাঠের আন্দোলন থেকে সরেনি শিক্ষার্থীরা। এই অবস্থানকে সমর্থনযোগ্য নয় বলছেন সরকারের মন্ত্রীরা। সাফ জানিয়ে দিলেন, আদালতের বিষয়ে আদালতের সিদ্ধান্ত হতে দিতে হবে। আমরা কিন্তু আদালতকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি।
আদালতের বিষয়টি আদালতে গিয়েই কিন্তু সমাধান করতে হয়। যাবে তারা যখন যুক্তিগুলো শুনবে, তাদের বোনদের কি হবে, জেলা কোটার ক্ষেত্রে কি হবে, আচ্ছা মুক্তিযোদ্ধার সন্তান বা পোষ্যদের জন্য কি হবে, সেখানে বিস্তারিত যখন আলোচনা হবে সেখানে সমাধান সম্ভব। কোনো কুচক্রী মহলের প্ররোচনায় প্রভাবিত না হবারও আহ্বান জানান মন্ত্রীরা। বলেন, শিক্ষার্থীরা চাইলে সব ধরনের সহযোগিতাও দিতে প্রস্তুত সরকার। তাদেরকে ব্যবহার করার জন্য মানে এখনো কাজ শুরু করে দিয়েছে, দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন। আমি মনে করি আমাদের এই ছাত্র সমাজ তাদের কুমন্ত্র তাদের কানে নিবে না, কারির দ্বারা পরিচিত হবেন না। কারণ একদল মানুষ আছে যারা দেশের কল্যাণ চায় না। তারা সবসময় এই ষড়যন্ত্র করে, তারা এই গণতন্ত্রকে সবসময় ধ্বংস করতে চায়। সড়কে মানুষের সীমাহীন ভোগান্তি পোহাতে হচ্ছে, আন্দোলন সবকিছু ধৈর্য সহকারে সহ্য করছে সরকার। সীমানা ছাড়িয়ে গেলে হাত গুটিয়ে বসে থাকবে না আইনশৃঙ্খলা বাহিনী। কোর্টে গেলেন না, যে প্রবলেমটা কোর্টে, সেখানে না গিয়ে যদি রাস্তায় আমরা ব্যারিকেড করি, আমরা ভোগান্তি সৃষ্টি করি, জনদুর্ভোগ সৃষ্টি করি, এটা করা একটা অনুচিত অযৌক্তিক একটি কাজ। তখন জানমালের নিশ্চয়তার অভাব হয়ে যায়, যখন অনৈতিকভাবে কোনো সিচুয়েশন তৈরি হয়, সেইগুলি করতে হলে পুলিশ বসে থাকবে না। কোটা ব্যবস্থা না থাকায় নারীদের প্রতিনিধিত্ব, জেলা প্রতিনিধিত্ব ও অনগ্রসর জনগোষ্ঠীর উল্লেখযোগ্য হারে সরকারি চাকরিতে কমে যাচ্ছে বলে জানান সরকারের দুই মন্ত্রী। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। 2018 সালে কোটা বাতিল করে জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে দেওয়া রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। রায় বলা হয়েছে, সরকার চাইলে কোটা পদ্ধতির পরিবর্তন ও পরিবর্ধন করতে পারবে। কোটা পূরণ না হলে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে পারবে। বৃহস্পতিবার বিচারপতি KM কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ রায় প্রকাশ করেন। কোটা সংস্কার আন্দোলনের মুখে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে 9ম থেকে 13তম গ্রেড পর্যন্ত কোটা পদ্ধতি বাতিল করে 2018 সালের 4 অক্টোবর পরিপত্র জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এই পরিপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে 2021 সালে রিট করেন চাকরি প্রত্যাশী ও বীর মুক্তিযোদ্ধার সন্তান ওহিদুল ইসলাম সহ 7 জন। এটা দিয়েছেন এবং বলেছেন যে সকল মুক্তিযোদ্ধা এবং জেলা কোটা, তারপরে নারী কোটা সহ যারা ট্রাইবাল, তাদের কোটাও থাকবে। তবে এই জাজমেন্ট কোনোভাবে প্রভাবিত করবে না। সরকারকে বা রেসপন্ডেন্টকে আমাদেরকে একটা ডাইরেকশন দিয়েছেন যে যদি সরকার মনে করে এই কোটা পরিবর্তন বা বৃদ্ধি বা কমাতে চায়, সেটাও করতে পারবেন। এই জাজমেন্ট তাতে কোনো বাধা হবে না, এই মর্মে রায় প্রদান করেছে। প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, কোটা আন্দোলনকারীদের জন্য আদালতের দরজা খোলা রয়েছে। দুর্নীতি সংক্রান্ত এক মামলার লিভ টু আপিলের শুনানিতে তিনি আইনজীবীদের উদ্দেশ্যে এমন মন্তব্য করেন। মাননীয় প্রধান বিচারপতি আমাকে উদ্দেশ্য করে বলেছেন যে আপনি বারের নেতা। উনি বলেছেন যে আপনারা রাজনৈতিক কর্মী এবং আপনি পেশাজীবীদের নেতা হিসেবে আপনারও দায়িত্ব আছে যারা আন্দোলন করছেন কোটা, তাদেরকে বোঝানোর জন্য যে আলটিমেটলি পুরো বিষয়টি আদালতের সামনেই আসবে এবং আদালতের মাধ্যমে নিষ্পত্তি হবেন। কোটা সংস্কারের চেয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে ছাত্রলীগ। একই সঙ্গে সময় উপযোগী সংস্কারের মাধ্যমে কোটা ব্যবস্থার একটি যৌক্তিক, অন্তর্ভুক্তিমূলক ও স্থায়ী সমাধানের দাবি জানিয়েছে তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সংবাদ সম্মেলনে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেন, কোটা ব্যবস্থা একটি যৌক্তিক ও অন্তর্ভুক্তিমূলক সমাধান ও সংস্কার আনা এই মুহূর্তে সবচেয়ে জরুরি পদক্ষেপ। এই পদক্ষেপ বাস্তবায়নে কোনো অবরোধ বা জিম্মি পরিস্থিতি গ্রহণ করা নয়, বরং একটি সমন্বিত রাষ্ট্রীয় উদ্যোগের মাধ্যমে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে বৈশ্বিক প্রেক্ষাপটে বর্তমান ও ভবিষ্যৎ রাষ্ট্র কাঠামোর প্রেক্ষিতে একটি যৌক্তিক, অন্তর্ভুক্তিমূলক ও স্থায়ী সমাধানের উদ্যোগ প্রয়োজন। কোটা বিরোধী আন্দোলনকে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলেও জানান ছাত্রলীগের সভাপতি। ষড়যন্ত্রের উপায়ে লাশের রাজনীতি কায়েম করে কৃত্রিম পরিস্থিতি তৈরি করে যারা রাজনৈতিক দূরভিসন্ধি খুঁজছে বাংলাদেশের ছাত্র সমাজ, তাদের বিরুদ্ধে সোচ্চার রয়েছে এবং আমরা যে কোনো মূল্যে আমরা আহ্বান জানাবো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশকে আমাদের ফিরিয়ে আনতে হবে। আমরা ক্লাস করব, লেখাপড়া করব, লাইব্রেরিতে সময় দিব, প্রস্তুতি নিব এবং একই সঙ্গে আমাদের যৌক্তিক কোনো কথাবার্তা থাকলে যৌক্তিক উপায়ে সেটি আমরা সংশ্লিষ্ট সকল মহলের কাছে আমরা তুলে ধরবো। কিন্তু তার জন্য শিক্ষা প্রতিষ্ঠানকে জিম্মি করা, তার জন্য স্বাভাবিক জনজীবনকে জিম্মি করার অধিকার কারো রয়েছে বলে আমরা মনে করি না।
যাচ্ছি অন্যান্য প্রসঙ্গে। শর্ত ছাড়া বাংলাদেশকে চীনের ঋণ সুবিধা দুই দেশের ঘনিষ্ঠ বন্ধুত্বের অনন্য দৃষ্টান্ত বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফর খুবই সফল হয়েছে। চীন থেকে পাওয়া সুবিধার সর্বোচ্চ ব্যবহারেরও তাগিদ দিয়েছেন তারা। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। বাংলাদেশের পরম বন্ধু চীন, উন্নয়নে সবসময়ই সহযোগিতা নিয়ে পাশে থেকেছে দেশটি। টানা চতুর্থবার সরকার গঠনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সফর। আন্তরিকতাপূর্ণ এ সফরে দ্বিপাক্ষিক বৈঠকে চীনের সাথে সই হয়েছে ২১ সমঝোতা স্মারক এবং ৭টি ঘোষণাপত্র। এর মধ্যে রয়েছে ১০০ কোটি ইউয়ান আর্থিক সহায়তা, রয়েছে ডিজিটাল অর্থনীতিতে বিনিয়োগ সহায়তা, বাংলাদেশ থেকে চীনে তাজা আম রপ্তানি ও মেডিকেল সেবা সহযোগিতা শক্তিশালী করা। এর বাইরেও টেকসই অবকাঠামো উন্নয়ন, ব্যাংকিং, ইন্স্যুরেন্স, গণমাধ্যম ও সম্প্রচার মাধ্যম বিষয়েও হয়েছে সমঝোতা। এবারের সফরকে সফল বলেই মনে করছেন বিশ্লেষকরা। বাংলাদেশ যে সহায়তা চাচ্ছে চীন সহায়তা করতে রাজি এবং এই সহায়তা বিভিন্ন রকমের রূপে হতে পারে। তিনি বলেছেন অনুদান হিসেবে হতে পারে, তিনি বলেছেন সুদহীন ঋণ হিসেবে হতে পারে, আবার তিনি বলেছেন স্বল্প সুদের ঋণ হতে পারে অথবা কমার্শিয়াল ঋণ হতে পারে। তো এগুলো আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা গ্রহণ করবো। আমরা তোরা বললো আর আমাদেরকে কমার্শিয়াল ঋণ বা কিছু চাপিয়ে দিতে পারবে না, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। যে দুই দেশের সরকার যদি ভালো সম্পর্ক থাকে তখন আসলে বেসরকারি খাতে ব্যবসা বাণিজ্যের জন্য একটা ধারণা তৈরি হয় যে না পরিস্থিতি অনুকূল। সেই সিগন্যালটা আমরা পেয়েছি এবছর। রোহিঙ্গা সংকট বড় বোঝা হয়ে আছে বাংলাদেশের কাঁধে। তাদেরকে মিয়ানমারে ফেরত পাঠানোর ব্যাপারে চীনের সমর্থন বাংলাদেশের সাথে বন্ধুত্বেরই বহিঃপ্রকাশ। তাই সম্পর্কের ধারাবাহিকতায় নিজেদের আরও একনিষ্ঠ হওয়ারও তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা। যে সহায়তা পাচ্ছি বা পাবো সেটা ঋণ হিসেবে আসতেছে, সেই ঋণটা কিভাবে শোধ করব সেটার ব্যাপারে আমাদের নিজেদের যথেষ্ট হোমওয়ার্ক করা থাকা দরকার এবং আমাদের যে অভ্যন্তরীণ যে উৎপাদন সেগুলো বৃদ্ধি করা, আমাদের রপ্তানি বৃদ্ধি করা, এইগুলোর উপরে জোর দেওয়া খুব জরুরি। অনেক সংখ্যক চাইনিজ কোম্পানি এবং ব্যবসায়ীরা ছিলেন এবং বাংলাদেশ থেকে একটা বেশ বড় ডেলিগেশন গিয়েছে। এই দুটোর এই কানেক্টিভিটিটা আসলে আমাদেরকে হয়তোবা আগামী কয়েক বছরে বেশ অনেক কিছু হতে দেখবো আমরা। চীন, ইন্ডিয়া, আসিয়ান এবং অন্যান্য যে সার্কেল কান্ট্রিগুলো আছে তাদের সাথে যত ট্রেড বাড়বে আমাদের জন্য সেটা ততই লাভজনক হবে। দ্বিপাক্ষিক বৈঠকে আন্তর্জাতিক ফোরামে দুই দেশের একসাথে কাজ করার সিদ্ধান্তকেও ইতিবাচক বলেই মনে করেন বিশ্লেষকরা। প্রণব চক্রবর্তী, ২১ টেলিভিশন, ঢাকা। রাজস্ব কর্মকর্তা এনামুল হকের বিপুল সম্পত্তির খোঁজ মিলেছে ফেনীতে। শুধু সোনাগাজীতেই রয়েছে তার প্রায় ১০০ কোটি টাকার সম্পদ। পৈতৃক বাড়ি সদর ইউনিয়নের মনগাজী হলেও নতুন করে বাড়ি করেছেন সোনাগাজী পৌরসভা এলাকার তুলাতলিতে। চারপাশে বাউন্ডারি করা বিশাল জায়গা জুড়ে বহুতল ভবন করেছেন ৪টি। ফেনী প্রতিনিধি নজরুল ইসলাম রঞ্জুর তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। সিলেটের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনার এনামুল হকের সম্পত্তির ফিরিস্তি দেখে অবাক তার নিজ জেলা ফেনীর মানুষ। শুধু সোনাগাজীতে মিলেছে প্রায় ১০০ কোটি টাকার সম্পদ। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে দুদক মামলা করার পর এলাকায় তোলপাড় চলছে। সোনাগাজী পৌর এলাকায় একই বাউন্ডারির ভেতর ৪টি বহুতলা ভবনের একটি ৫ তলা, ২টি ৩ তলা ও একটি দ্বিতল বিশিষ্ট। ৩ তলা ভবনটি মেয়েকে দান করেছেন। বাড়ির কেয়ারটেকার জানান এসব সম্পত্তি দেখাশোনা করেন এনামুলের ভগ্নিপতি শরীফ। তবে শরীফ কথা বলতে রাজি হননি। কাস্টম অফিসার নাম উনি এটা ক্রয় করছিল। সম্পূর্ণ অবৈধ ঘুষ বাণিজ্য, যেহেতু একজন মানুষ ব্যক্তি চাকরি করে কয় টাকা পায়। কোর্ট বিল্ডিং এ আছে, আরো বিভিন্ন জায়গায় আছে, চিটাং আছে, ঢাকা আছে, বিভিন্ন জায়গায় তার কোটি কোটি টাকার সম্পদ সে জোয়াইছে, অবৈধ পয়সা দিয়ে জোয়াইছে। সোনাগাজীর হাজি স্ট্যান্ড এলাকায় ১২০ শতক জায়গা রয়েছে, মূল্য প্রায় ১০ কোটি টাকা। এনামুলের মায়ের ভাষ্যমতে চর খন্দকার মৌজায় ১২০ শতাংশ জমি ছাড়াও খোয়াজ লামছিতে রয়েছে আরও ১২০ শতাংশ। আছে একাধিক পুকুর। টাকার ডকুমেন্ট আছে না, আপনি কত দিছে, নাই কত বিদেশি আলারা কত দিছে, দেশ আলারা কত দিছে, এগুলো কিছু উঁচুই খাইছে না, সেটা আঙ্গে বাই করছে। দুর্নীতির মাধ্যমে যে ওনার অর্জিত সম্পদ দেখে
আমরা অবাক, আমরা লজ্জিত, আমরা হতাশ, আমরা ক্ষুব্ধ। এদিকে আদালতের নির্দেশে রাজস্ব কর্মকর্তা এনামুল হকের সম্পদ জব্দের প্রক্রিয়া শুরু হয়েছে। অবৈধ সম্পদ অর্জনকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি ফেনীবাসীর। সমর ইসলাম, 21 টেলিভিশন। সময় হলো বিরতির, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকবে। উজানের ঢলে সিলেটে ফের বন্যা, উত্তরে কমিনি বানভাসীদের দুর্ভোগ, কক্সবাজারে ভূমিধসে 2 মৃত্যু। বিকল্প আবাসন না করে হরিজন পল্লী উচ্ছেদ নয়, হাইকোর্টের রায় আপিল বিভাগে পুনর্বহাল, 2 মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ। দেখছেন সন্ধ্যা 7টার 21 সংবাদ। আবারও উজানের ঢলে সিলেটে বাড়ছে নদ নদীর পানি, তলিয়ে গেছে নিম্নাঞ্চল, উপশহর সহ নগরীর বিভিন্ন এলাকা পানির নিচে। এদিকে উত্তরে নদ নদীর পানি কমতে শুরু করলেও কমেনি দুর্ভোগ, বেড়েছে নদী ভাঙন। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে 24 ঘন্টায় উত্তরাঞ্চলে যমুনাশ্বরী, করতোয়া, আত্রাই, পুনর্ভবা, টাঙ্গন ও ইছামতি যমুনার পানি সামান্য বাড়তে পারে। প্রতিনিধিদের সহায়তায় ডেস্ক রিপোর্ট। ফের বন্যার কবলে সিলেট, অতিবৃষ্টি আর উজানের ঢলে আবারও বাড়ছে নদ নদীর পানি। নগরীর উপশহর পায়রা, যতরপুর সহ বিভিন্ন এলাকার সড়ক পানিতে তলিয়ে গেছে। কুড়িগ্রামে নদ নদীর পানি কিছুটা কমলেও এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ব্রহ্মপুত্র, ধরলা ও দুধকুমারের পানি। বসতবাড়ি ও রাস্তাঘাট তলিয়ে থাকায় ঘরে ফিরতে পারছে না বানভাসীরা। 2 সপ্তাহ ধরে নিম্নাঞ্চলের 55 ইউনিয়নের 4 শতাধিক গ্রামে 2 লাখ মানুষ বন্যা কবলিত। লালমনিরহাটের আদিতমারিতে তিস্তা নদীর উপর নির্মিত বাঁধে ভাঙন দেখা দিয়েছে। বুধবার রাতে হঠাৎ বাঁধে ভাঙন ও ধস দেখা দেয়। কিছু বুঝে ওঠার আগেই ঘরবাড়ি ও গাছপালা ভেঙে পড়তে শুরু করে। প্রতিবেশীদের সহায়তায় শেষ সম্বল নিয়ে অন্যত্র সরে যায় বাসিন্দারা। 5টি পরিবারের বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে। রাস্তাতে আসি চুলে বুলে কিছুই নেই, এখন ভাত দেখামো তারও বুদ্ধি নেই। এই সরকার দৌড়ে দৌড়ি করতে করতে এদিকে না ভাত দিচ্ছি, বাদাম ওছেছি, ভাত খাবার সবাই পাই নাই। এখানে এখন দ্রুতভাবে কাজ যে অবস্থা আসিয়ে এখন ফেলা হবে। এখানে বগুড়ায় যমুনা নদীতে পানি কমতে শুরু করলেও এখনও বিপদসীমার উপরে। সদর, সোনাতলা ও সারিয়াকান্দিতে পানিবন্দী প্রায় 21,000 পরিবার। বন্ধ ঘোষণা করা হয়েছে 45টি শিক্ষা প্রতিষ্ঠান। ডুবে গেছে 2127 হেক্টর জমির ফসল। চলাফেরা কষ্ট হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়েছিল, পরে তো মনে করেন যে পানি হয়েছে, আমরা যাচ্ছি। সিরাজগঞ্জে যমুনার পানি কিছুটা কমলেও সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত। জেলার 5 উপজেলার 34টি ইউনিয়নের মানুষ পানিবন্দী। বেশি কষ্টে শাহজাদপুর, চৌহালি, সদর, বেলকুচি ও কাজীপুরের দুর্গতরা। রাস্তাঘাট সব তোলা গেছে, আমার খুব অসুবিধা আছে। সকাল পানির মধ্যে ঘরের মধ্যে থাকা যায় না, সব বাড়িতেই পানি। টাঙ্গাইলে সব নদীর পানি কমতে শুরু করলেও যমুনা, ঝিনাই, ধলেশ্বরীর পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে পানি কমার সাথে তীব্র হয়েছে নদী ভাঙন। ভুয়াপুর ও বাসাইল উপজেলার শতাধিক গ্রামের ঘরবাড়ি, হাটবাজার, ফসলি জমি সহ বিভিন্ন স্থাপনা বিলীন হয়ে গেছে। গাইবান্ধায় তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হলেও ঘরবাড়ি থেকে পানি নামতে শুরু করেছে। ফুলছড়ির ভাষারপাড়া, কঞ্জিপাড়া, ছাতারকান্দি সহ 6টি গ্রামের ঘরবাড়ি এখনও পানির নিচে। অনেকে গবাদি পশু ও আসবাব নিয়ে নৌকায় বা উঁচু স্থানে আশ্রয় নিয়েছে। সমর ইসলাম, 21 টেলিভিশন। এদিকে কক্সবাজারে ভারী বর্ষণে পৃথক পাহাড় ধসের ঘটনায় শিশুসহ 3 জন নিহত হয়েছে। পুলিশ জানায়, ভোরের দিকে শহরের দক্ষিণ রুমালিয়ার ছড়ায় বসত ঘরে পাহাড় ধসে পড়ে। এতে জমিলা বেগম নামে এক গৃহবধূ গুরুতর আহত হন। উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জমিলা। একই এলাকায় আরেকটি পাহাড় ধসের ঘটনা ঘটে। সে সময় বাড়ির দেয়াল চাপা পড়ে হাসান নামে 10 বছরের শিশু মারা যায়। সদরের শিল্প এলাকায় পাহাড় ধসে মারা যান এক নারী।
বিকল্প আবাসনের ব্যবস্থা না করে রাজধানীর বংশালের মিরনজিল্লা হরিজন কলোনি উচ্ছেদ না করতে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের করা আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন 5 বিচারপতির আপিল বিভাগ এই আদেশ দেন। সেই সাথে আগামী 2 মাসের মধ্যে এ সংক্রান্ত রুল হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চকে নিষ্পত্তি করতে বলা হয়েছে। বংশালে মিরনজিল্লার সুইপার কলোনিতে বর্তমানে প্রায় 4000 মানুষ বসবাস করছেন। এই কলোনির একটি অংশে আধুনিক কাঁচা বাজার নির্মাণ করতে চায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। যে স্থিতাবস্থা ছিল সেই স্থিতাবস্থা বজায় থাকবে এবং হাইকোর্টের যেই বেঞ্চ রুলটি ইস্যু করেছিলেন, অর্থাৎ মাননীয় বিচারপতি জনাব ফারাহ মাহবুবের যে কোর্ট রয়েছে, বেঞ্চ রয়েছে, সেখানে মামলাটিকে নিষ্পত্তি করার জন্য, এবং নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সেখানে কোনো উচ্ছেদ কার্যক্রম চালানো যাবে না। সার্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে 11 দিনেও সর্বাত্মক কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে মূল ফটকে অবস্থান কর্মসূচি ও সভা করেন শিক্ষকরা। এ সময় শিক্ষক নেতারা বলেন সরকারের সঙ্গে তাদের যোগাযোগ হচ্ছে, তবে এখনও সরাসরি আলোচনা হয়নি। 1 জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতি শুরু করেন শিক্ষকরা। এতে ক্লাস পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়। আমরা আমাদের আত্মমর্যাদার জন্য আমরা আজকে লড়াই করছি। তো সুতরাং আমরা ঐক্যবদ্ধ আছি, সবগুলো বিশ্ববিদ্যালয় আমরা ঐক্যবদ্ধ থাকবো। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব। সংস্কৃতি চর্চার সংকুচিত হয়ে পড়ায় সাম্প্রদায়িকতা ও ধর্মান্ধতা বাড়ছে বলে মনে করেন বিশিষ্টজনেরা। তথ্য প্রযুক্তির প্রসারের পাশাপাশি পৃষ্ঠপোষকতার অভাবে হারানোর পথে বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্য। ফলে সাম্প্রদায়িকতা বাসা বাঁধছে সাধারণ মানুষের মনে। এ অবস্থায় সংস্কৃতি চর্চাকে উন্মুক্ত করতে তাগিদ এসেছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার। শিউলি শবনমের প্রতিবেদন। খুব বেশি দিন আগে নয়, ঢাকার পরিচিতি ছিল বাঙালি সংস্কৃতির মেগাসিটি হিসেবে। মঙ্গল শোভাযাত্রা সহ বাংলা নববর্ষ উদযাপন অসাম্প্রদায়িক বাঙালি সংস্কৃতির অনন্য এক উদাহরণ। কিন্তু কালক্রমে সীমিত হয়ে এসেছে সাংস্কৃতিক ঐতিহ্য। পথনাটক হইতো, সাংস্কৃতিক অনুষ্ঠান, সারা বাংলাদেশ থেকে বিভিন্ন সাংস্কৃতিক দল আসতো, তারা পথনাটক করতো, কিন্তু সেই জায়গাগুলো হচ্ছিল বন্ধ হয়ে গেছে। আজকে আমরা সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় অনেক কিছু মডেল তৈরি হয়, কিন্তু আমরা এখনো দেখি না যে একটা মডেল সাংস্কৃতিক কেন্দ্র তৈরি হচ্ছে। খুব দুর্ভাগ্য, আমাদের বাংলাদেশে এখন সংস্কৃতি চর্চাটা খুবই সীমিত। পহেলা বৈশাখের অনুষ্ঠান সন্ধ্যা 6টার পরে আর করতে পারবে না, অথচ যা আমার সংস্কৃতিকে ধ্বংস করছে, আমার জাতিসত্তাকে ধ্বংস করছে, সেটি কিন্তু সারা রাত ধরে চলছে। বিশিষ্টজনেরা বলছেন 2 দশক আগেও দেশে 300-রও বেশি যাত্রা দল ছিল। হাতের মুঠোয় তথ্য প্রযুক্তি আসায় বিনোদনও সহজপ্রাপ্য হয়েছে। সেই সাথে পৃষ্ঠপোষকতার অভাবে যাত্রা দলের সংখ্যা এখন হাতে গোনা। এর বাইরেও হারিয়ে গেছে নৌকা বাইচ, সার্কাস কিংবা পুতুল নাচের মতো গ্রামীণ বিনোদনের উৎসগুলো। যখন আমাদের দেশে গ্রামে যাত্রা হতো, প্রত্যেকটা গ্রামে থিয়েটার হতো, নাটক হতো, ছেলেপিলারা সেখানে অংশ নিত, তাই না? নদীতে যখন নাকি নৌকা চালাতো, আমি নিজে শুনেছি ওরা গান গাইছে, তাই সেগুলি নাই এখন। বাঙালি সংস্কৃতি হারিয়ে যেতে বসায় মানুষ ঝুঁকছে মৌলবাদ ও সাম্প্রদায়িকতার পথে। সংকট উত্তরণে সংস্কৃতি চর্চার পরিবেশ অবারিত করার পাশাপাশি বাজেটে বরাদ্দ বাড়ানোর পরামর্শ বিশিষ্টজনদের। একটা মানুষকে পূর্ণাঙ্গ মানুষ করতে পারে সে যদি সংস্কৃতবান হয়, আদারওয়াইজ সে কিন্তু পূর্ণাঙ্গ মানুষ না। কাজে আমরা চাই না স্কুল কলেজ থেকে শুরু করে, বাচ্চাদের থেকে শুরু করে, সাধারণ মানুষ থেকে শুরু করে, চাষি কৃষক জেলে থেকে শুরু করে সবাই যেন আমাদের দেশের সংস্কৃতিতে অংশ নিতে পারে, সেরকম একটা দেশ আমি চাই। সংস্কৃতি চর্চা যখন সীমিত হয় তখন মানুষ অন্ধ হয়, অন্ধকার হয়, মৌলবাদ, সাম্প্রদায়িকতা ইত্যাদি দানা বেঁধে ওঠে। সংস্কৃতি চর্চার পরিবেশটিকে উন্মুক্ত করতে হবে, অবারিত করতে হবে, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দিতে হবে। সংস্কৃতির বিকাশে বড় আয়োজনের পাশাপাশি সারা দেশে সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সংগঠন, ক্লাবগুলোকে উৎসাহ দেওয়ারও তাগিদ তাদের। শিউলি শবনম, একুশে টেলিভিশন, ঢাকা। আবারও বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে।
অনুমোদন আর জনবল না থাকায় চালু হচ্ছে না পঞ্চগড়ে ২৫০ শয্যার হাসপাতাল, সেবা বঞ্চিত রোগীরা। প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়াতে বাইডেনের উপর চাপ, এবার প্রার্থিতা চ্যালেঞ্জ করলেন দলের ২ সিনেটর। সন্ধ্যা ৭টার ২১ সংবাদে আবারও আমন্ত্রণ। প্রশাসনিক অনুমোদন আর প্রয়োজনীয় জনবল সংকটে চালু হচ্ছে না ২৫০ শয্যার পঞ্চগড় সদর আধুনিক হাসপাতাল। এখন ১০০ শয্যা নিয়ে চললেও তাতেও রয়েছে চিকিৎসক সংকট, সেবা বঞ্চিত লাখো মানুষ। অভিযোগ রয়েছে সরকারি ওষুধ ও খাবার না পাওয়ারও। পঞ্চগড় প্রতিনিধির প্রতিবেদন নিয়ে ডেস্ক রিপোর্ট। পঞ্চগড় সদর আধুনিক হাসপাতাল সীমান্ত ঘেঁষা এ অঞ্চলের ১৩ লাখ মানুষের সরকারি চিকিৎসা সেবার একমাত্র ভরসাস্থল। ১০০ থেকে ২৫০ শয্যায় পরিণত হলেও চিকিৎসা সেবায় আসেনি কোনো পরিবর্তন। কলেবর বাড়লেও সংকট জনবলের। প্রশাসনিক অনুমোদন সহ জনবল না পাওয়ায় অকিছু পড়ে আছে নবনির্মিত ভবনটিও। পুরনো কাঠামোর ১০০ শয্যা নিয়েও চললেও সেখানে রয়েছে চিকিৎসক সংকট। ৩৭ জনের জায়গায় সেবা দিচ্ছেন ১২ জন চিকিৎসক। এখানে শুধু অসুখ না, অসুখের সাথে অনেক আবেগ ইমোশন জড়িত থাকে। একজন বহির্বিভাগের চিকিৎসক হিসেবে ৩৫৪ জন রোগী একদিনে দেখা একটু দুঃসাধ্য কাজ। হৃদরোগ, হাড় জোড়া, মেডিসিন সহ বেশ কয়েকটি বিভাগে চিকিৎসক না থাকায় ভোগান্তির শিকার এসব রোগে আক্রান্তরা। চিকিৎসক সংকটে বহির্বিভাগের ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েও মিলছে না সেবা। দুর্ভোগের সীমা নেই ভর্তি হওয়া রোগীদেরও। হাসপাতালে বারান্দায় কোনো মতো জায়গা হলেও অভিযোগ রয়েছে খাবার ও ঔষধ না পাওয়ার। সকালে আমাকে নাস্তা দেওয়া হয় নাই এবং আমাকে বলা হয়েছে যে ৩ দিন অতিবাহিত না হলে খাবার পাওয়া যাবে না। সিভিল সার্জন সহ সংশ্লিষ্টরা বলছেন শূন্যপদ পূরণ সহ শিগগিরই পূর্ণাঙ্গ সেবা পাবেন রোগীরা। এই চিকিৎসকের ব্যাপারে আমরা আমাদের স্থানীয় যে জনপ্রতিনিধি রয়েছেন, আমাদের সাংসদ রয়েছে এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছেন, এই বিষয়টি সুনজরে আমরা এনেছি। তারা তাদের দিক থেকে এই বিষয়টি নিশ্চিত করার জন্য বদ্ধপরিকর এবং আমরা আশা করি অতি শীঘ্রই এই বিষয়টি আমাদের সফলকামতে। যে জটিলতাগুলো ছিল বা সীমাবদ্ধতা ছিল সেটি পুরোটাই আমার মনে হয় যে সুসম্পন্ন হবে এবং মানুষ সেখান থেকে আধুনিক সুযোগ সুবিধা সম্পন্নিত চিকিৎসা সেবা পাবে। দ্রুত ২৫০ শয্যার উপযোগী হাসপাতাল চালু সহ পর্যাপ্ত চিকিৎসা সেবা নিশ্চিতের দাবি পঞ্চগড়বাসীর। খুরশিদ আলম মুকুল, ২১ টেলিভিশন। সিগারেট ব্যবহার কমাতে উচ্চ মূল্য নির্ধারণের পাশাপাশি কর বৃদ্ধির পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান। উন্নয়ন সমন্বয় আয়োজিত সিগারেটে কার্যকর কর আরোপ বিষয়ে বাজেট পরবর্তী নীতি সংলাপে তিনি বলেন, প্রতি বছর অল্প করে সিগারেটের দাম না বাড়িয়ে এক ধাপেই কয়েক গুণ দাম বাড়ালে এর ব্যবহার কমানো সম্ভব। তরুণ প্রজন্মের মধ্যে সিগারেট আসক্তি, রোগব্যাধি ও মৃত্যুর হার কমাতে জনসচেতনতারও তাগাদা দেন আতিউর রহমান। সিগারেটে কার্যকর করার বিষয়ে বাজেট প্রণেতাদের যে আগ্রহ বেড়েছে তা কিন্তু স্পষ্ট প্রতীয়মান হয়। কেননা বিগত কয়েক বছর ধরে তামাক বিরোধী নাগরিক সংগঠনগুলোর আন্দোলনে মাননীয় সংসদ সদস্যরা অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন বলেই নীতি নির্ধারকদের উপর সিগারেটের দাম বেশি করে বাড়ানো এবং ওই বর্ধিত দামের উপর কার্যকর করার উপর চাপ তৈরি হয়েছে। আন্তর্জাতিক খবর। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের লড়াই থেকে সরে দাঁড়াতে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের উপর দলীয় চাপ জোরালো হচ্ছে।
এবার প্রকাশ্যে বাইডেনের প্রার্থিতা চ্যালেঞ্জ করেছেন তারই দলের 2 সিনেটর। ভারমন্টের সিনেটর পিটার ওয়েলস সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের মতামত বিভাগে দেশের স্বার্থে বাইডেনকে সরে দাঁড়ানোর আহ্বান জানান। বলেন, রিপাবলিকান ট্রাম্পের সঙ্গে বিতর্কের পর বাইডেনের স্বাস্থ্য নিয়ে যে প্রশ্ন উঠেছে তা উপেক্ষা করা যাবে না। ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে তিনি যোগ্য প্রার্থী মনে করছেন। এর আগে কলোরাডোর সিনেটর মাইকেল বেনেটো প্রকাশ্যে বাইডেনকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বলেন। জানান, ট্রাম্পের সঙ্গে লড়াইয়ে বাইডেনের বড় পরাজয়ের সম্ভাবনা দেখছেন। এ নিয়ে 2 সিনেটর ও 9 জন হাউস অব রিপ্রেজেন্টেটিভের ডেমোক্রেট কংগ্রেসম্যান বাইডেনের প্রার্থিতা নিয়ে প্রশ্ন তুলেছেন। এছাড়া ডেমোক্রেটিক দলের শীর্ষ অর্থদাতা ও হলিউড অভিনেতা জর্জ ক্লুনিও বাইডেনকে সরে দাঁড়ানোর আহ্বান জানান। আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের 65তম আসরে অংশ নিতে ইংল্যান্ড যাচ্ছে বাংলাদেশের গণিত দল। 14 জুলাই ভোরে দেশ ছাড়বে 6 সদস্যের দলটি। এবছর বাংলাদেশ সহ শতাধিক দেশের 600 প্রতিযোগী অংশ নিবে। রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ দলের সদস্যরা হলেন মনামি জামান, জিতেন্দ্র বড়ুয়া, তাহসিন খান, নাফিজ নূর তাসিন, মুসাহিদ আহমদ এবং SMA নাহিয়ান। বাংলাদেশ গণিত দলের কোচ ডক্টর মাহবুব মজুমদার যাবেন 11 জুলাই। উপদলনেতা গণিত দলের সাবেক সদস্য ও IMO দলের মেন্টর তানজিম শরীফ এবং পর্যবেক্ষক কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান শিক্ষার্থীদের নিয়ে 14 জুলাই ভোরে যাবেন। ব্যারিকেড ভেঙে শাহবাগের সড়কে আন্দোলনকারীরা, কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। কুমিল্লায় আন্দোলনকারীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া, গুলি, টিয়ারশেল। সরকারও কোটা সংস্কার চায়, জানালেন জনপ্রশাসন মন্ত্রী। রাস্তায় না নেমে আদালতের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরকে ফলপ্রসূ বলছেন বিশ্লেষকরা। শর্তহীন ঋণ বন্ধুত্বের অনন্য দৃষ্টান্ত। ফেনী সোনাগাজীতেও রাজস্ব কর্মকর্তা এনামুলের অঢেল সম্পত্তি দেখে হতবাক স্থানীয়রা। ক্রোকের প্রক্রিয়া শুরু।